আমার লাইভ আশা করি চলে গেছে। আমার ভয়েস আশা করি শোনা যাচ্ছে। সব ক্লিয়ার থাকলে আজকের ক্লাস শুরু করবো আমরা। আজকে আমাদের কেমিস্ট্রি, অর্গানিক কেমিস্ট্রি ক্লাসটা, সবাই যে ভয়টা থাকে অর্গানিক কেমিস্ট্রি নিয়ে, কারণ এইচএসসি লেভেল থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রিটা ভুলেই যাই। অর্গানিক কেমিস্ট্রি নামে যে একটা চ্যাপ্টার আছে ভুলেই যাই, বিকজ এইচএসসিতে ওইটা ছাড়াও অ্যান্সার করা যায়। কিন্তু মজার ব্যাপার কিন্তু এইচএসসি যারা 24 এই বেচ, যারা 25 বেচ যারা এক্সাম দিচ্ছে তারা অর্গানিক কেমিস্ট্রি গুরুত্ব বুঝবা, বিকজ শুনলাম প্রত্যেকটা প্রশ্নতে অর্গানিক কেমিস্ট্রি থেকে মিস কোয়েশ্চেন দিছে। সো এরকমই করা উচিত, বিকজ অর্গানিক কেমিস্ট্রি একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখন তুমি ওখানে এইচএসসি তে স্কিপ করে আসলা, কিন্তু কোনো অ্যাডমিশন এক্সাম অর্গানিক কেমিস্ট্রি ছাড়া হয় না। সব অ্যাডমিশন এক্সামে 3 থেকে 4টা মিনিমাম অর্গানিক কেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে। সব অ্যাডমিশন এক্সাম, তুমি পাবলিক বলো বা প্রাইভেট বলো, বিকজ এই চ্যাপ্টারটা এরকমই ইম্পর্টেন্ট। আর অনেক চ্যাপ্টার সাথে কানেকশন করা যায়, এই জন্য এই চ্যাপ্টারটা থেকে কোয়েশ্চেন ভালো করা যায়। সো আমাদের টেস্ট এক্সাম কিন্তু সামনেই, হাতে মাত্র আর মনে হয় 7 দিন বাকি, বা 7 কি 6 দিন বাকি। তো সেই নিয়ে সবার অর্গানিক কেমিস্ট্রি নিয়ে সমস্যা, অর্গানিক কেমিস্ট্রি নিয়ে ভয়, টেনশন যে ভাই এতদিন তো পড়ি নাই, কিভাবে কি করব, কিভাবে কি করলে কয়েকটা, সব না হোক বেশি না হোক, যে টাচ করতে পারি, যে অর্গানিক কেমিস্ট্রি কোশ্চেন গুলো টাচ করতে পারি। ভাই আজকের ক্লাস সেই জন্যই, তোমাদের আজকের লাইভটা সেই জন্যই আমি অর্গানিক কেমিস্ট্রি পুরো স্লাইডটা আজকে রেডি করছি সেইভাবে, যে ভাই এই স্লাইডটা থেকে করে যাও, এই স্লাইডটাই দেখে যাও, ইনশাল্লাহ 4 থেকে 3টা যদি কোশ্চেন আসে, 2টা তো মিনিমাম একদম কমন পেয়ে যাবা, একটা যদি একটু ব্রেন লাগাও তাহলে পেরে যাবা। আমি পরীক্ষার 6 দিন আগে তোমাকে হিউজ কিছু দিব না, যে সব বড় অর্গানিক কেমিস্ট্রি 6 দিন বাকি, অর্গানিক কেমিস্ট্রি সব তোমার মাথায় ঢুকাতে যাবো না। তোমাকে কিছু স্পেশাল পার্ট গুলা দেখাবো, যেগুলা থেকে মাস্ট কোশ্চেন আসে এবং আসতে পারে, ওই পার্ট গুলাই দেখাবো। এবং সব মেকানিজমও দেখাবো না। তোমরা যে জিনিসটা সবচেয়ে বেশি ভয় পাও অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনের মেকানিজম গুলা, সেই মেকানিজম গুলা আমি দেখাবো না। এই 6 দিন আগে তোমাদের যদি এই মেকানিজম দেখাতে চাই, তোমরা অন্যান্য পড়া ভুলে যাবা, এই অর্গানিক কেমিস্ট্রি মাথায় ঢুকাইয়া সবকিছু আলাপ ফেলবা। এর চেয়ে ভালো তোমাকে আমি এত মেকানিজম শেখাবো না, একদম একদম বেসিক জিনিস দেখাবো। কোয়েশ্চেন আসলে ভাই বেসিক থেকেই আসে, সবাই ভয়ে ভয়ে থাকে কোনখান থেকে আসবে কোনখান থেকে আসবে, কিন্তু সারা ওই জায়গায় একটা গেম খেলে, যে বেসিক জিনিস দিয়ে দেয়, যে ভাই দেখো বেসিক জিনিস দিয়ে দিলাম, এই বেসিক জিনিস তো পড়া উচিত ছিল। হ্যাঁ, এরকম বেসিক জিনিসই তোমাকে দেখাবো। তাহলে ক্লাসটা শুরু করি। আর ক্লাস শুরুর আগে আরেকবার বলে নিই, এই সামনে যেহেতু ইস্ট ওয়েস্ট পরীক্ষা, আর এই ইস্ট ওয়েস্ট পরীক্ষা নিয়ে নানান মানুষের নানান কোয়েশ্চেন থাকে। অনেকে বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে আসে, এছাড়া অনেকে এক্সাম দিনে কয়টা এক্সাম, কিভাবে আসবো, কোথা থেকে আসবো, বা এছাড়াও রিলেটেড অনেক কোয়েশ্চেন থাকে। সো অনেক কোয়েশ্চেন, এই সব কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য তোমাদের জন্য কিন্তু একটা ইস্ট ওয়েস্ট অ্যাডমিশন গ্রুপ খোলা হয়েছে, যেটা তোমার কমেন্টে পিন পাওয়া, সেই কমেন্টে গিয়ে তোমরা জাস্ট তোমরা গ্রুপটাতে জয়েন হয়ে নিবা। যে কোনো প্রশ্ন, যে কোনো কিছু জানার থাকলে ওই গ্রুপে তুমি জেনে পাবা, জানতে পারবা। তো তাহলে শুরু করি আমাদের অর্গানিক কেমিস্ট্রি ক্লাস। হ্যাঁ, ফার্স্টে আছে আমাদের এক্সাম্পল অফ হ্যালোজেনেট অর্গানিক কম্পাউন্ড। ভাই অর্গানিক কেমিস্ট্রি শিখতেছে, আগে অর্গানিক কম্পাউন্ড আমাদের জানতে হবে। অর্গানিক কম্পাউন্ড কি? একদম সোজা বাংলায় বলে, অর্গানিক কম্পাউন্ড হচ্ছে হাইড্রোকার্বন। হাইড্রোজেন কার্বন থাকলে অর্গানিক কম্পাউন্ড, যেখানে হাইড্রোকার্বনের একটা বন্ধন পাবা, সেটাকেই বলবা অর্গানিক কম্পাউন্ড। এখন ভাই শুধু হাইড্রোকার্বন থাকবো আর কিছু থাকবে না? না ভাই, আরো কিছু থাকতে পারে, যেমন সালফার থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, ফসফরাস থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে। এগুলা সাইড হিসাবে থাকবে, কিন্তু মেইন হিসাবে হাইড্রোজেন এন্ড কার্বন থাকবে। এগুলা বন্ধন ভাগবে না, ওইগুলা আসবে যাবে এরকম ভাবে থাকবে আর কি। আর যেগুলা থাকবে না, এই হাইড্রোকার্বন থাকবে না, তাদেরকে আমরা কি বলবো? নন অর্গানিক কম্পাউন্ড বা ইনঅর্গানিক কম্পাউন্ড। যেহেতু কেমিস্ট্রি পড়তে আসো, আগে বলি কেমিস্ট্রি পড়লে কিন্তু ব্যতিক্রমে শেষ। যেরকম অর্গানিক কম্পাউন্ড আমরা বললাম যে কার্বন এবং হাইড্রোজেন থাকতে হবে, এরকম তো অনেক কম্পাউন্ড আছে বা পাবা, যে হাইড্রোজেন কার্বন নাই, তবুও আমরা সেটাকে অর্গানিক কম্পাউন্ড বলছি, বা হাইড্রোজেন কার্বন আছে তবুও আমরা তাকে ইনঅর্গানিক কম্পাউন্ড বলছি।
তাহলে শুরু করা যাক। প্রথমে কিছু নাম দেওয়া আছে, কিছু কম্পাউন্ডের নাম দেওয়া আছে। এই যে এই নামগুলো তোমাদের ডাইরেক্ট কোশ্চেন করে যে নিচে কোনটার নাম কি। কার্বন টেট্রাক্লোরাইড একদম 9-10 থেকে শিখে আসতে আছে, সেম কোশ্চেন দিয়ে যায় নিচের কোনটা কার্বন টেট্রাক্লোরাইড। এরপরে কার্বন টেট্রাক্লোরাইড বলো, এরপরে এই ফ্রিয়ন যেটা আছে, ফ্রিয়ন 11 এবং 12, এই দুটো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 11, 12 এবং 114, এই তিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই তিনটা ডাইরেক্ট কোশ্চেন আসতে পারে নিচের কোনটা ফ্রিয়ন 11, 12 বা 114। এরপরে আরো কিছু আছে ফসজিন গ্যাস। ফসজিন গ্যাসটা তোমাদের আসে, ফসজিন গ্যাস থেকে তোমাদের অনেক কম্পাউন্ড তৈরিও করা যায়, এরকম রিঅ্যাকশনও আমরা দেখবো আগে। এরপরে সিলভার এসিটালাইট আছে, কপার এসিটালাইট আছে, সোডিয়াম এসিটালাইট আছে, টেট্রাফ্লোরো ইথিলিন আছে, টেট্রাক্লোরো ইথিলিন আছে, মিক্সড হ্যালোজেন কম্পাউন্ড আছে, হেক্সাক্লোরো ইথিন আছে, আর কি আছে হেক্সাক্লোরোবেনজিন। এই কম্পাউন্ড গুলো আশা করি এর বাইরে কোনো যদি নাম জিজ্ঞেস করে যে নিচের কোনটার নাম কি, এর বাইরে কোনো নাম আসবে না। বেশি ইম্পর্টেন্ট বলে রাখি যে পিওন 11, 12 এবং 114, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এছাড়া ফরজিন গ্যাস আসে। নেক্সট কি আছে, হোমোলোগাস সিরিজ বা আইডেন্টিফিকেশন। হোমোলোগাস সিরিজ আইডেন্টিফিকেশন জিনিসটা কি ভাই? একদম সিম্পল জিনিস, পারি না। হোমোলোগাস সিরিজ এই জিনিসটা আমরা 9-10 থেকে যে পড়ে আসতেছি, কিন্তু এই জিনিসটা দিলে কিন্তু প্রশ্ন পারি না। হ্যাঁ, কি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহলস বা কার্বক্সিল অ্যালকোহল, এগুলা তো আমরা দেখলাম। মনে করো অ্যালকেন একটা নাম দিল CH4, এটা কিন্তু একটা অ্যালকেন, এটা একটা মিথেন বলা হয়। এখন CH4 কার্বনের এক দেওয়া আছে, হাইড্রোজেন 4 দেওয়া আছে, তো এটা কিভাবে আসলে একটা সূত্র ওয়েজ আসে। সেই সূত্র ওয়েজটা হচ্ছে এই যে অ্যালকেন CnH2n+2। এখানে n এর মান যে কোনো পিওর নাম্বার গুলো n এর মান বের করবে, যেমন 1, 2, 3। যদি n এর মান 1 হয় তাহলে CH2n মানে 1, 2, 2 + 2 মানে CH4, মানে অ্যালকেন হয়ে গেল। মানে n এর মান 1 হলে আমরা একটা অ্যালকেন পাবো, 2 হলে, এরকম সূত্র ফালাইলে অ্যালকেন। বেশি করে অ্যালকেনের জিনিসটা আসে, অ্যালকাইন, অ্যালকোহলস, কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যালকোহল। ভাই সেম জিনিস উঠায় দেয়, খুবই ইজি। 9-10 থেকে পড়ে আসতেছো, এখনো অনেকে আটকায়। ভাই এই জিনিসে আটকায়ও না, অনেক আফসোস করবা। এই জিনিসটা অন্তত একবার দেখা যায়। এরপর আছে বেঞ্জিন স্ট্রাকচার। ভাই বেঞ্জিন স্ট্রাকচার যে বেঞ্জিন স্ট্রাকচার বলো বা অ্যারোমেটিক পার্টটা যেটা বলো, সেটা অর্গানিকের প্রাণ বলতে পারো বা জান বলতে পারো, যে এই পার্টটা থেকে কোশ্চেন আসলে অ্যারোমেটিক বা বেঞ্জিন পার্টটা থেকে আসবে। এখন বেঞ্জিন পার্টটা জানতে হলে বেঞ্জিনের স্ট্রাকচার জানতে হবে, বেঞ্জিনকে জানতে হবে আমাদের। তো বেঞ্জিনের জানতে হলে আমাদের কি কি জানতে হবে, বেঞ্জিন থেকে। এই যে হেক্সানোপ্লেনার স্ট্রাকচার ইচ সি sp2 হাইব্রিডাইজ, sp2 হাইব্রিডাইজ বেঞ্জিন, sp2 হাইব্রিডাইজ থাকে। বেঞ্জিনটা দেখবো না, বেঞ্জিন যখন থাকে বেঞ্জিনে কার্বন 6টা কার্বন থাকে, 6 সাইডে কি কার্বনটা কোন হাইব্রিডাইজে থাকে, কার্বনটা sp2 হাইব্রিডাইজে থাকে। অবশ্যই 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 মনে রাখবা বেঞ্জিনটা কোন হাইব্রিডাইজে থাকে, বেঞ্জিনটা sp2 হাইব্রিডাইজে থাকে। অনেকে প্যাচ লাগায় sp2 নাকি sp3। ভাই sp2 হাইব্রিডাইজ থাকে, কারণ কি ডাবল বন্ড কিন্তু আছে। ডাবল বন্ড থাকলে কি কোন হাইব্রিডাইজে থাকে, ডাবল বন্ড থাকলে sp2 হাইব্রিডাইজে থাকে। এরপরে বন্ডলেস, কার্বন কার্বন যেহেতু আছে, কার্বন কার্বন তোমরা ডাবল বন্ড, এক বন্ড বা ট্রিপল বন্ডের বন্ড লেন্থ গুলা বলছো, কিন্তু ও যেহেতু এখানে অনেকে বলতে পারে ভাই কার্বন কার্বন ডাবল ব্যান্ড ট্রিপল ব্যান্ডের বন্ড কিন্তু আমরা আগেও করে আসছি, ওইগুলো অনুযায়ী এটা হবে, যেহেতু কার্বন বেঞ্জিনের মধ্যে দ্বিবন্ধন থাকে না ভাই। বেঞ্জিন একটু ব্যতিক্রমিক, বেঞ্জিনে কার্বন কার্বন লেন্থ থাকে 0.139 ন্যানোমিটার। পাই ইলেকট্রন ক্লাউড অ্যাবভ অ্যান্ড বিলো প্লেন। পাই ইলেকট্রন যেহেতু ডাবল বন্ড আছে, পাই ইলেকট্রন থাকবে। পাই ইলেকট্রনটা কোথায় থাকে, এবং এবং বিলো প্লেনের মধ্যে। অ্যারোমেটিক প্রপার্টি হাই স্টেবিলিটি, স্টেবিলিটি অনেক বেশি থাকে। নো এডিশন রিঅ্যাকশন, এটা জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর এই জিনিসটা দিয়ে কোশ্চেন আসে। অ্যারোমেটিক বেঞ্জিন কোন রিঅ্যাকশন দেয় বা বেঞ্জিন কোন রিঅ্যাকশন দেয় না বললে বেশিটা কোশ্চেনটা সুন্দর হবে। বেঞ্জিন কোন রিঅ্যাকশন দেয় না বলবে, এডিশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন, রিডক্স রিঅ্যাকশন, আরো রিঅ্যাকশনের নাম দিয়ে দিবে। তাই বেঞ্জিন এডিশন রিঅ্যাকশন দেয় না, বেঞ্জিন সবসময় সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়। মনে রাখবে বেঞ্জিন কোন রিঅ্যাকশন দেয় না, বেঞ্জিন এডিশন রিঅ্যাকশন দেয় না, বেঞ্জিন সবসময় সাবস্টিটিউশন রিঅ্যাকশন দেয়।
নেক্সট বেনজিন যেহেতু বলছি, বেনজিনের কিছু ইম্পর্টেন্ট রিঅ্যাকশন আমাদের পড়তে হবে। আহ, একদম আমরা পড়বো না যে ভাই বসে বসে আমরা মেকানিজম শিখতে যাব না ভাই, আমি তোমাকে এই প্যারা এখন দিব না, বা এক্সাম বাকি আর 6 দিন, 6 দিনের মধ্যে আইসা আমি বলবো না ভাই মেকানিজম এটা কেমনে কি হয়েছে, এটা ইয়া করো, আমি এটা এখন কখনোই বলবো না ভাই। আহ, তোমাদের জাস্ট মনে রাখতে হবে কি যে প্রক্রিয়াটা কখনোই বলবো না ভাই এই তুমি মেকানিজম পড়ো, তোমাকে এই প্যারা দিব না, আমি জাস্ট বলবো কি ভাই অন্তত কিছু না পারো মুখস্থ বিদ্যা তো পারো, মুখস্থ তো করতে পারবা বেনজিন রিঅ্যাকশনে কি কি নাম আছে, কি কি নাম দিচ্ছে, হ্যালোজেনেশন, নাইট্রোজেনেশন, নাইট্রেশন, সালফোনেশন, ফিডেল কাপ অ্যালকালাইজেশন, ফিডেল কাপ অ্যাসাইলেশন, আরো পাবা। তুমি অন্তত বিক্রিয়ার নামগুলা যে বিক্রিয়া কি নাম এটা তো মুখস্থ করতে পারো, মুখস্থ করো যে ভাই হ্যালোজেনেশন একটা বিক্রিয়া আছে, এটাতে কি হয় বেনজিনের একটা রিঅ্যাকশন, এটাতে কি তৈরি হয় ক্যাটালিস্টিক, এই যে এটা কি তৈরি হয় ক্লোরোবেনজিন তৈরি হয়, এটাতে ক্যাটালিস্টিক কি লাগে এলসিএল3 লাগে, আর কিছু লাগবে, আর কিছু কিছুতে টেম্পারেচার দেওয়া আছে, ওই টেম্পারেচার। এখন কি কি মুখস্থ করবা, বিক্রিয়ার নাম মুখস্থ করে ফেলবা, বিক্রিয়ায় কি লাগে, মেন উৎপাদটা, এখানে কিন্তু ক্লোরিনও লাগে, আমি বলবো না ক্লোরিন মুখস্থ করো বা ক্লোরিন লাগবে না, মেন উৎপাদটা হ্যালোজেনেশন তৈরি করতে মেন উৎপাদে কি লাগে বেনজিন লাগে, হ্যালোজেনেশন কার বিক্রিয়া বেনজিনের বিক্রিয়া, উৎপাদন হয় ক্লোরোবেনজিন, ক্যাটালিস্ট লাগে এল সেল, শেষ। আর কোন কোন জায়গায় যদি টেম্পারেচার লাগে সেই টেম্পারেচারটা মনে রাখো। সেম ভাবে নাইট্রেশন একটা বেনজিনের বিক্রিয়া HNO3 লাগে, আর এখানে ক্যাটালিস্টিক সালফিউরিক অ্যাসিড, সালফোনেশন এরকম সেম ভাবে বিক্রিয়া, ফিডেল ক্লাব অ্যালকালাইজেশন, ফিডেল ক্লাব অ্যালকালাইজেশন আর অ্যাসাইলেশনটা ভাই আমি একটু বলবো, অন্তত তুমি মেকানিজম না পারো তোমাদের কি আছে, কি তৈরি হইতাছে, কি হইতাছে এই জিনিসটা তো অন্তত মনে রাখতে পারবো যে ফিডেল ক্লাব অ্যালকালাইজেশন একটা বিক্রিয়া, বেনজিন দেওয়া ছিল, CH3Cl দেওয়া ছিল, আর একটা টলুইন দেওয়া ছিল। এটা কোয়েশনে কিভাবে আসে বলে দিবে যে C6H6 প্লাস এত তৈরি হয়, কি তৈরি হবে টলুইন তৈরি হবে, বিক্রিয়াটা পূর্ণ করো কি তৈরি হবে, এরকম বিক্রিয়াটা দিয়ে কোয়েশনটা আসে। ফিডাল গ্লাভ অ্যালকাইলেশন বিক্রিয়াটা অনেক ইম্পর্টেন্ট, অ্যাসাইলেশন এবং অ্যালকাইলেশন দুইটা বেশি ইম্পর্টেন্ট, তো এই দুইটা জিনিস একটু দেখে যাবা। আর ফিডাল গ্লাভ অ্যাসাইলেশনও সেম ভাবে বেনজিনের বিক্রিয়া CH3Cl এসিটোফ্যানল তৈরি হয়। হ্যাঁ নেক্সট আমরা কি, নেক্সট কিছু কাপলিং বিক্রিয়া আছে, কাপলিং বিক্রিয়া কি যুগল বিক্রিয়া বলা হয়। যুগল বিক্রিয়া আলাদা একটা রিয়েকশন পার্টি আছে তোমাদের, সেখানে একটা বিক্রিয়া আছে, কিন্তু আমি কাপলিং বিক্রিয়ার মধ্যে আরো দুইটা বিক্রিয়া ফলাইছি, যেটা হচ্ছে উডস-ফিডিং বিক্রিয়া, একদম ছোট 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 যখন থেকে বিক্রিয়া শিখা শুরু করছো তখন থেকে এই উডস-ফিডিং বিক্রিয়া তোমরা শিখে আসছো, সেই উডস-ফিডিং রিয়েকশন, ফিডেল কাপ রিয়েকশন, বা এই যে উডস-ফিডিং রিয়েকশন আর একটা উডস রিয়েকশন আছে, দুইটা সেম কোয়েশ্চেন ডাইরেক্ট আসা পড়বে, বলে দিলাম উডস ফিডিং থেকে একটা রিঅ্যাকশন থেকে যদি একটা কোয়েশ্চেন দেয়, উডস ফিডিং থেকে একটা কোয়েশ্চেন করবে। সো তোমরা এই জিনিসটা আশা করি ভুলবাও না, কজ এগুলো তো 9-10 থেকে তোমরা শিখে আসতেছো। তো উডস ফিডিং বিক্রিয়া উডস বিক্রিয়া দুইটা আমি আশা করি ভুলবো না। তো অ্যারাইল ক্লোরাইড লাগবো, অ্যালকাইল ক্লোরাইড প্লাস সোডিয়াম alkyl benzene তৈরি হবে। ফ্রিডেল ক্লাফট alkyl or acyl group introduction using AlCl3 catalytic alkyl এবং acyl group introduction করবে ইউজ কি করবে AlCl3 ক্যাটালিস্ট। একদম মনে রাখবা যে ফিডেল গ্রাফে কোন ক্যাটালিস্টিক ইউজ হয়, ফিডেল গ্রাফে AlCl3 ক্যাটালিস্ট তৈরি হয়, ফিডেল গ্রাফে কোন ক্যাটালিস্টিক তৈরি হয়, ফিডেল গ্রাফে AlCl3 ক্যাটালিস্ট তৈরি হয়। পরে অ্যাক্টিভিটি এন্ড ডিঅ্যাক্টিভিটিং গ্রুপস, বেনজিনের কিছু অ্যাক্টিভিটিং এবং ডিঅ্যাক্টিভিটিং গ্রুপস আছে। আগে একটু থিওরিটা জানার জন্য, এখন তোমরা যদি সবই বলি ভাই মুখস্থ করতে বলি, থিওরি না যায় না ওই মুখস্থ পাঠটা কিন্তু অনেক হার্ড হয়ে যায়। তো আমরা একটু থিওরিটা জানবো, কোনটা অ্যাক্টিভিটি কোনটা ডিঅ্যাক্টিভিটি। একটা বেনজিন স্ট্রাকচার মনে করো, একটা বেনজিন স্ট্রাকচারের উপরে অ্যালকোহল দেওয়া আছে,
অ্যালকোহল না, অ্যালকোহল বলে ব্যাপার ইয়া হয় না। আর কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে, কার্বন ডাইঅক্সাইড না, এনএসটি অ্যামিন দেওয়া হ্যাঁ, বেনজিনের উপরে একটা অ্যামিন দেওয়া আছে। অ্যামিন এখানে আছে, এই যে NH2 দেওয়া আছে, ঠিক আছে, NH2 দেওয়া আছে। এখন NH2 করে কি, NH2 অর্থোপ্যারা ডিরেক্টর দেওয়া আছে, মানে অ্যাক্টিভিটি। NH2 একটা ইলেকট্রন বেনজিনকে দান করে দেয়। এখন বেনজিনের তো ইলেকট্রন প্রয়োজন নাই, প্রয়োজন আছে বেনজিনের সম্পূর্ণ পূর্ণ অবস্থায় থাকে, তো বেনজিনের কোনো ইলেকট্রন প্রয়োজন না, কিন্তু বেনজিন সেটা গ্রহণ করে, একটা একটা গ্রহণ করে এবং একটা একটা ছাড়ে, এবং 6টা স্টেপ পরে দেখবা বেনজিন আগের রূপে ফিরে আসতেছে কোনো। আর এই প্রসেসটা বলা হবে অ্যাক্টিভেটিং, কজ উপরের যে ইয়াটা আছে, গ্রুপটা আছে, সেটা বেনজিনকে ইলেকট্রন দান করছে। বাইরেও কিছু হইতাছে না, একদম শেষ পর্যায়ে গেলে দেখবা কি একদম বেনজিনের আগের গ্রুপটাই ফিরে আসতেছে, কিন্তু হইতাছে না। কিন্তু একটা জিনিস হইতাছে যে বেনজিনে ইলেকট্রনটা দান করতেছে, সেটাকে আমরা বলবো অ্যাক্টিভিটি গ্রুপ। আর আরেকটা হচ্ছে ডিঅ্যাক্টিভিটি গ্রুপ, সেটাকে মেটা ডিরেক্টরস বলে। এখন মনে করো উপরে সিএইচও আছে, অ্যালডিহাইড গ্রুপ। অ্যালডিহাইড গ্রুপ কি করে, বেনজিন থেকে একটা ইলেকট্রন নিয়ে নেয়, সে কি করে নিয়ে নেয়, শেষ পর্যন্ত কিছু হয় না, একই বেনজিনের গ্রুপ পাবা, যখন একটা একটা করে নিতে থাকবে আস্তে আস্তে করে বেনজিন আগের গ্রুপেই ফিরে যাবে। কিন্তু বেনজিন তো বেনজিন থেকে তো একটা ইলেকট্রন নিল, এই নেওয়ার প্রসেসটা তখন তাকে বলবে বেনজিনকে ডিঅ্যাক্টিভেটিং গ্রুপস বানায় ফেলতেছে। আর যারা এই ডিঅ্যাক্টিভেটিং গ্রুপস বানাইতেছে তাদেরকে বলা হয় মেটা ডিরেক্টরস। এই দেওয়া আছে আমাদের কিছু অর্থ ডিরেক্টর দেওয়া আছে, কিছু মেটা ডিরেক্টর দেওয়া আছে। একদম মনে করে ফেলবা ভাই, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি বলতে অনেক বেশি ভাই, আয়শা পড়তে পারে, মনে করো আয়শা পড়ছে, যদি অর্থপ্যারা থেকে কোশ্চেন দেয় মনে করো আয়শা পড়ছে। এখন অর্থপ্যারার মধ্যে এখন আমি আরেকটা ট্রিক শিখাই দেই ভাই। আমি একটু বলে দিই। আচ্ছা, একটা কোয়েশ্চেন আসছে যে বলছে কি ভাইয়া স্টোয়েস্টের কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়। আচ্ছা, একটু এই জিনিসটা শেষ করে আমি বলতেছি। অর্থোপ্যারা ডিরেক্টরস আমি একটু ছোট একটা ট্রিক শেখাই দিই ভাই। সিঙ্গেল বন্ড যেখানে দেখবা যে উৎপাদগুলা বা যে উপরে যে ইয়াগুলা বসতে আছে, গ্রুপগুলা বসতে আছে, সেগুলোর মধ্যে যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে সেগুলা অর্থোপ্যারা ডিরেক্টরস। দেখো এক্স, এক্স সিঙ্গেল বন্ড, OH অ্যালকোহল সিঙ্গেল বন্ড, OR সিঙ্গেল বন্ড, NH2 সবগুলা সিঙ্গেল বন্ড, NHR সিঙ্গেল বন্ড, NR2 সিঙ্গেল বন্ড, আর সবগুলা সিঙ্গেল বন্ড। মেটা ডিরেক্টর যেখানে ডাবল বন্ড দেখবা সেখানে মনে করবা তারা ডাবল বন্ড, CH অ্যালডিহাইড, কিটোন, CONH2, এরপরে সায়ানাইড, এগুলা সব ডাবল বন্ড। সো ডাবল বন্ড যেখানেই দেখবা সেখানে মেটা ডিরেক্টর দেখবা, আর যখন সিঙ্গেল বন্ড দেখবা সেখানে বলবা অর্থোপ্যারা ডিরেক্টরস। এখন অর্থোপ্যারা ডিরেক্টরস কিন্তু ডাইরেক্ট বলবে না, এখন কোশ্চেনে কিন্তু বলতে পারে অ্যাক্টিভেটিং, ডিঅ্যাক্টিভেটিং। তো মনে রাখার চেষ্টা করবে অ্যাক্টিভেটিং কে অর্থোপ্যারা ডিরেক্টরস, আর ডিঅ্যাক্টিভেটিং হচ্ছে মেটা ডিরেক্টরস। হ্যাঁ, এখন কোয়েশ্চেনটা বলি যে রাজিয়া নরিন আপু বলছে কি ভাইয়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়। হ্যাঁ, ভালো কোয়েশ্চেন। যে সবারই কোয়েশ্চেন ভাই যে ভার্সিটির কোয়েশ্চেন প্যাটার্নটা কেমন হয়। আমি যদি বলি ভাই, এই ব্যাচে তো ফার্মাসি নাই, ফার্মাসি ল নাই, আশা করি সব তো সিএসসি, জিএবি বা এরকম। তো ফার্মাসি আর ল যেহেতু নাই, বায়োলজির একটা চ্যাপ্টার নাই, আর থাকবে কি এই ম্যাথমেটিক একটা চ্যাপ্টার, আর আছে কি কেমিস্ট্রি। সো আমি মনে করবো সবকিছু হার্ড করবে না, ইস্ট ওয়েস্ট এত ইয়া করে না, হার্ড কোশ্চেন করবে না, তোমাকে যে কোনো একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড মান করবে। ওভারঅল আমি বলবো স্ট্যান্ডার্ড মান কোশ্চেন করবে, কিন্তু একটা পার্ট মনে করো কেমিস্ট্রি পার্টটা একটু হার্ড করে দিবে তুলনামূলক মনে করো, বা ম্যাথ পার্টটা বা ফিজিক্স পার্টটা, যেহেতু ফার্মাসি নাই, আমার ধারণা আমার মনে হচ্ছে ম্যাথ আর ফিজিক্স পার্টটা একটু একটু হার্ড করে দেবে, জাস্ট স্লাইটলি। এত বেশি ঘাবড়ানোর কিছু নাই ভাই, যে আসমান থেকে কোশ্চেন দিবে, পাতাল থেকে কোশ্চেন বাই করে দিবে, বা বিদেশ থেকে কোশ্চেন পাচার করবে, এরকম কিছু না ভাই। কোশ্চেন ভালোই করবে, বাস জাস্ট তোমার একটু খাটাবে আর কি। কোশ্চেনটা তুমি যে কোশ্চেনটা তুমি শিখে আসছো, তুমি যে কোশ্চেনটা পারো, যে কোশ্চেনটা পারলে এক স্টেপে কোশ্চেনটার উত্তর দিলে তুমি হয়ে যেত, সেই সেম কোশ্চেনটা দিবে, জাস্ট একটু ঘুরায় বলবে কি ওইটা 2 স্টেপে বের করো। এই জিনিস ভাই, আর এর যে হার্ড জিনিস কিচ্ছু করবে না।
আরেকটা জিনিস বলবো, ইংলিশ পার্টটা সবাই ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, বায়োলজি নিয়ে মাথা ব্যথা করতে করতে ইংলিশ পার্টটা ছেড়ে দেয়, কিন্তু স্টোইসে কিন্তু ভালো পরিমাণ একটা ইংলিশ পার্ট আছে, এবং ইংলিশ পার্টটাকে তারা 3টা ভাগে ভাগ করছে, রিডিং কম্প্রেশন, এরপরে এসে, এরপর আর একটা এমসিকিউ টাইপ। এসে পার্টটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আলাদা থাকে, মানে আলাদা একটা পেপারে লেখা হয়, ওই পেপারটা আলাদা জমা দেওয়া লাগে, ওই পেপারটা আলাদাভাবে মূল্যায়ন করে। সো তোমরা ইংলিশ পার্টটাকে কিন্তু কোনোভাবে নেগলেন্সি করো না, বাদ দিও না, ইংলিশ পার্টটা ভালো করে পড়ো। ইংলিশ পার্টে এসেটা ভালো করে লেখো, এসের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে। তুমি কিন্তু পাইলা স্ট্রেসটা ইনশাল্লাহ ভর্তি হয়ে গেল, এসেটা কিন্তু দুর্বল থাকলে এসের উপর কিন্তু তোমার যে স্ট্রেসতে তোমার একটা কোর্স কিন্তু বাড়ায়, এরসেলটা যদি দুর্বল হয় একটা কোর্স কিন্তু বাড়ায় দেয় তোমাকে, যে তুমি ইংলিশে একটু দুর্বল তাই তোমাকে একটা কোর্স বাড়ায় দিবে। যদি এসেটা একটু স্ট্রং হয় মানে তোমাকে ধরে নিবে তুমি ভালো ইংলিশে, তাহলে আর ওই এক্সট্রা কোর্সটা দেয় না। তো তুমি বারবার বলে রাখবো, ইংলিশ পার্টটা নেগলেসি করো না, আর বেশি টেনশন করো না যে বেশি হার্ড আসবে ভাই, মনে করলে হার্ড আসবে। আর সবসময় বলবো যে কোশ্চেন অ্যান্সার করার যে ধারাটা তোমরা মেনটেন করবো, তুমি যে পার্টে বেস্ট, মনে করো তুমি কেমিস্ট্রিতে বেস্ট, ভাই তুমি সবকিছু আগে কি আছে, ফার্স্ট পেজে কি আছে, লাস্ট পেজে কি আছে, ডোন্ট কেয়ার, সরাসরি কেমিস্ট্রিতে চলে যাও। কেমিস্ট্রি কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে, কেমিস্ট্রি প্রশ্ন উল্টাও, কেমিস্ট্রি পাও, শুরু করে দাও কেমিস্ট্রি। এরপরে সেকেন্ড কোনটা ভালো পারো শুরু করে দাও ওইটা, তারপর থার্ড, আস্তে আস্তে এরকম করে যাও। আর আমি সবার ফার্স্টে বলবো যে এসেটা লিখে ফেলবো, এসেটা ফার্স্টে ঠান্ডা মাথায় বসে বসে ভেবে ভেবে এসেটা সুন্দর করে লিখে ফেলো, এরপরে তোমরা কোশ্চেনে যাবা। আর একটা যেটা তুমি সবচেয়ে ভালো পারবে আস্তে আস্তে করে দিবা, এতে হয় কি তুমি যদি আস্তে প্রথমেই হার্ড পার্টটা নাও, হার্ড পার্টটা তোমার জন্য অবভিয়াসলি হার্ড, তুমি যদি কোশ্চেনটা একটু ইজিও করো তোমার জন্য হার্ড লাগবে, এটা জেনুইন কথা ভাই। তো তুমি যদি ওইটা প্রথমে নাও, তুমি 20টা কোশ্চেন আর 7-8টা পারতাছো, তোমার মাথা গরম হয়ে যাবে, হ্যাঁ ভাই আমি পারতাছি, তখন অন্যান্য কোশ্চেনে যাবা, দেখবা তোমার পারা জিনিসগুলো আস্তে আস্তে আওলা যেতেছে, কারণ ওই যে তুমি ওইখানে নার্ভাস হয়ে আইসা পড়ছো, ওই নার্ভাসটা এখন কাজ করা শুরু করো। সো তুমি চেষ্টা করবে যে পার্টটা সবচেয়ে ভালো পারো সেই পার্টটা আগে দাগাইতে, তাহলে ওই পার্টটা বেশি দাগাইলে তোমার মধ্যে একটা কনফিডেন্ট আইসা পড়বে, ওই কনফিডেন্টের কারণে যে পার্টটা পারো না সেটার মধ্যে কনফিডেন্টে থাকার মধ্যে অনেক কিছুই পারা যায়, সো পারবা। আর তোমাদের যে কোনো এরকম যে কোনো কোয়েশ্চেন জানার জন্য, যে কোনো কোয়েশ্চেন থাকতে পারে, ইস্ট ওয়েস্ট ভর্তির সামনে অ্যাডমিশন নিয়ে যে কোনো কোয়েশ্চেন জানার জন্য তোমাদের ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাডমিশন একটা গ্রুপ খোলা হয়েছে তোমাদের সুবিধার্থে, তোমরা সেই গ্রুপকে জয়েন করবা এবং যে কোনো কোয়েশ্চেন সেখান থেকে জানতে পারবে। তাহলে আমরা অর্গানিক কেমিস্ট্রি আগে যাই। এরপরে কার্বোক্যাটায়ন আর কার্বনায়নের স্টেবিলিটি দেওয়া আছে। ভাই কার্বোক্যাটায়ন কার্বনায়ন কিন্তু বড় একটা প্রসেস, আজকে চাইলে কিন্তু একটা রাত তোমাদের কার্বোক্যাটায়ন আর কার্বনিয়াম নিয়ে আমি শেষ করে ফেলতে পারতাম, যে ভাই কার্বোক্যাটায়ন কার্বনিয়াম শুরু করো, কিন্তু ভাই এত প্যারা তো আমি তোমাকে দিব না, পরীক্ষা মাত্র 6 দিন বাকি, তোমাকে এত প্যারা দেওয়া লাভটা কি? তো যেই জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেই জিনিসটা দেখায় যে কার্বোক্যাটায়ন এবং কার্বোক্যাটায়নের স্টেবিলিটির আকারটা যে ক্রম অনুসারে যায় সেই ক্রম, এই ক্রমটাই আসবে ভাই, তোমাকে এত মেকানিজম পড়াবো শেষ পর্যন্ত এই ক্রমটাই আসবে। কার্বোক্যাটায়নের স্টেবিলিটি কি? 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, এরপর যেটাকে বলা হয় 0 ডিগ্রি। এরপর কার্বনায়নে কি? 0 ডিগ্রি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, এভাবে কার্বনায়নের স্টেবিলিটির ফর্মটা যায়। ভাই দুইটা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, একটা মুখস্থ করো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির ফর্ম হচ্ছে 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, 0 ডিগ্রি, মনে করতে থাকো যে কার্বোক্যাটায়নের স্টেবিলিটি 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি, মনে রইল। এখন মনে রাখবা যে কার্বোক্যাটায়নের উল্টা হচ্ছে কার্বনায়ন, ইজিলি মনে রাখতে পারলা। সব সময় দুইটা সেম জিনিস থাকবে, সব সময় দুইটা মুখস্থ করতে যাবা না, একটা মুখস্থ করবা আর একটা বিপরীত হিসাবে মনে রাখবা। নেক্সট এখন ইম্পর্টেন্ট কিছু রিঅ্যাকশন শিখবো, রিঅ্যাকশন গুলার আমি আগেই বলছি কোনো মেকানিজম শেখাবো না ভাই, কি কি কন্ডিশন আছে, কি কি রিঅ্যাকশন লাগে সেগুলো দেখবো। প্রথমে আছে ডি কার্বো অক্সিডাইজেশন, বলছে কি রিয়েজেন্ট, দেখো ভাই রিঅ্যাকশন আমি নিচে দিয়ে দিছি, কোনো মেকানিজম দেই নেই, রিয়েজেন্ট গুলা কন্ডিশন দিয়ে দিছে আলাদা আলাদা তোমাদের সুবিধার্থে। দেখো সোডিয়াম সল্ট অফ কার্বক্সিক অ্যাসিড প্লাস সোডা লাইম
ব্যবহার করা হয় রিএজেন্ট রূপে। ডিকার্বক্সিলেশনে যদি কোয়েশ্চেন আসে এটাই আসবে যে রিএজেন্ট রূপে নিচের কোনটা ব্যবহার করা হয়। কন্ডিশনে হিট, প্রত্যেকটা রিঅ্যাকশনে হিট লাগে, এটা আলাদা কিছু না। সো এইটার কন্ডিশন হিসাবে এটা আসবে না। রিঅ্যাকশনটা এক নজরে তোমরা দেখে গেলেও দেখে যেতে পারো। নেক্সট স্যাভিটায়ার আর স্যান্ডার্স রিঅ্যাকশন, একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এটা সিও এন্ড হাইড্রোজেন গ্যাস সিনথেসিস গ্যাসের মাধ্যমে হয়। এটার কন্ডিশন এবং ক্যাটালিস্টিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই। কন্ডিশন কি, টেম্পারেচার থাকবে 300 ডিগ্রি সেলসিয়াস। ক্যাটালিস্টিক কি, ক্যাটালিস্টিক কি নিকেল ক্যাটালিস্টিক। আর রিঅ্যাকশনটা খুবই ছোটভাবে রিঅ্যাকশনটা দিয়ে দিয়েছে, দেখে যাইলে এক নজরে দেখে যাবে, কিন্তু টেম্পারেচার এবং ক্যাটালিস্টিকটা মাস্ট 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 ভাই। তো একটা কোয়েশ্চেন বৃষ্টি আপু বলছে কি, ভাইয়া অল্প দিনের মধ্যে কি কিভাবে প্রিপারেশন নিতে পারবো, আপনাদের স্টেটের বইটা নিলে পারবো, নিলে পারবো নাকি? হ্যাঁ ভাই, শুরু থেকে পোলাপাইনের একটাই ঝামেলা যে ভাই চারটা বই, 24-30 পার্ট বই, 12-13টা অধ্যায়, এতগুলো অধ্যায়ের ইম্পর্টেন্ট পার্ট দাগাইতে দাগাইতে জীবন যায় ভাই। কোয়েশ্চেন কোন প্যাটার্নে আসবে, এতগুলা বই মেনটেন করতে পারি না ভাই। একদম ভর্তি পরীক্ষার শুরু থেকে সবার একটাই প্রশ্ন যে এই জিনিসটা কিভাবে সলভ করবো ভাই। একদম সোজা সলিউশন তোমাদের জন্য ইস্ট ইউনিভার্সিটির একটা স্ম্যাশ ব্যাচের একটা বুক আছে আমাদের, যেটা মডেল কোয়েশন বুক, এবং সুন্দরভাবে ওখানে কিছু থিওরি দেওয়া আছে। তোমাদের ইয়ার জন্য প্র্যাকটিসের জন্য মডেল কোয়েশন দেওয়া আছে, প্র্যাকটিস মডেল কোয়েশন দেওয়া আছে ভাই। এই বইটা দেখো তোমাদের পাশেই দেওয়া আছে বইটা, ইস্ট ওয়েস্ট, এটা জাস্ট ডেডিকেশন, এই বইটা জাস্ট ডেডিকেশন ফর ইস্ট ওয়েস্ট বই। এই বইটা খুবই সাজানো একটা বই, পার অধ্যায় ভাবে খুবই সুন্দরভাবে মডেল কোয়েশন গুলো সাজানো। তোমরা যদি এই বইটা দেখো, তোমরা খুললেই বুঝতে পারবা যে কত সুন্দরভাবে সাজানো ভাই। এক একটা অধ্যায়, এক একটা পার্ট, মডেল কোয়েশন গুলো একদম যে জিনিসগুলো আসে, যে কোনগুলো আসবে সেইগুলাই সুন্দরভাবে সাজানো। তো তোমরা যদি লাস্ট মোমেন্টে একটা ভালো প্র্যাকটিস চাও, তোমরা অবশ্যই এই বইটা নেওয়ার চেষ্টা করবা। আর এই বইটা নেওয়ার জন্য আমাদের আইকন অ্যাডমিশন এইডের পেজে নক দিবা, বা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করে কন্ট্যাক্ট করবা, ইনশাআল্লাহ তোমাদের বইটা পেয়ে যাবা। এন্ড আশা করি অনেক বেশি হেল্পফুল হবে ভাই এই বইটা থেকে। নেক্সট চলে যাই। নেক্সট কি বলছে, ফিচার ট্রপস প্রসেস, এটা একটা প্রসেস। এটার রিঅ্যাকশনটা আমি বলবো না, কোনো সময় পড়ো ভাই, এটা রিঅ্যাকশনটা কোনো দরকার নাই। এটা টেম্পারেচারটা বড়, প্রেসারটা বড়, ক্যাটালিস্টিকটাও আমি তোমাদের জন্য বাদ দিয়ে দিলাম। যাও, টেম্পারেচারটা কি 200 ডিগ্রি সেলসিয়াস, প্রেসারটা কি 5 থেকে 10 এটিএম প্রেসার। নেক্সট হাইড্রোজেনেশন রিএজেন্ট গ্রুপে কি থাকে, হাইড্রোজেন গ্যাস। আমাদের কন্ডিশন কি, টেম্পারেচার থাকবে 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। ক্যাটালিস্টিক নিকেল, অনেক বেশি ইম্পর্টেন্ট ভাই, টেম্পারেচারটাও মনে রাখবা, ক্যাটালিস্টিকটাও মনে রাখবা। টেম্পারেচার কি 150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। ক্যাটালিস্টিক কি ডিটেল ক্যাটালিস্টিক প্রয়োজন হয়। রিঅ্যাকশনটা এক নজরে দেখে গেলেও দেখে যেতে পারবে। এই যে উডসফিডিক রিঅ্যাকশন দেখে আসছে ভাই, বারবার তখনই বলে দিয়েছিলাম উডসফিডিক রিঅ্যাকশনের সাথে উডস রিঅ্যাকশনটা দুইটা ভাই কিছু নিজের ভাত খাওয়া ভুলে যাও, এই দুইটা ভুলো না। রিঅ্যাকশন ক্যাটালিস্টিক যেটাই হোক, কোয়েশ্চেন দেখবে সিম্পল জিনিস থাকে। উডসফিডিক এবং উডস রিঅ্যাকশন কিন্তু ছোটকালের থেকে শিখতে আসতেছো, তো আশা করি ভুলবা না। তো এই দুইটা জিনিসের কন্ডিশন, রিঅ্যাকশন, রিএজেন্ট যাই বলো, যা আছে কিছুই ভোলা যাবে না। তো উডসফিডিক রিঅ্যাকশনটা পাওয়া গেল। কন্ডিশনটা আমাদের কি, ড্রাই ইথার কন্ডিশন। রিঅ্যাকশনটা কি, রিঅ্যাকশন থাকবে RX + 2Na XR। এখানে XR তোমরা তো বুঝো, আর মানে একটা অ্যালকাইল গ্রুপ, আর X মানে কি একটা হ্যালোজেন গ্রুপ। তো আর কন্ডিশন গ্রুপে কি থাকে, ড্রাই ইথার থাকে, রিএজেন্ট অ্যালকাইল হ্যালাইড এবং সোডিয়াম থাকে। নেক্সট ক্লিমেনসন রিডাকশন। ক্লিমেনসন রিডাকশনে কি আছে, আমাদের জিঙ্ক আছে, মার্কারি
আর কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। রিএজেন্ট গ্রুপের পুরো রিঅ্যাকশনটা একবার দেখে গেলেও দেখে যেতে পারো। হ্যাঁ, মার্কিনোর রুলস, বাই মার্কিনোর রুলসটা লাগবে। মার্কিনোর রুলস, এন্টি মার্কিনোর রুলস, খারাসের রুলস। খারাসের রুলসটা তোমাদের দেরি নেই, তবুও এক নজরে বলে যাব খারাসের রুলস। একদম নিচে থেকে আনা শুরু করি, এই জিনিসটার একটু মেকানিজম এক নজরে আমি বলে যাব, নাথিং, ভয় পাওয়ার কিছু নাই ভাই। দেখো, প্রথমে মনে রাখবা মার্কিনোর রুলস হবে একটা অ্যালকিনে। কোন অ্যালকিনে? টার্মিনাল অ্যালকিন। টার্মিনাল অ্যালকিন মানে টার্মিনাল অ্যালকিন বলতে পারো বা অপ্রতিসম অ্যালকিন যেটাকে বলা হয়। অপ্রতিসম অ্যালকিন কোনটা? কার্বন সংখ্যা মানে যেখানে কার্বন কার্বন দ্বিবন্ধনটা আছে সেই দ্বিবন্ধনটাকে লক্ষ্য করে দুই পাশে যদি কার্বন সংখ্যা অসমান হয় সেটাকে আমরা অপ্রতিসম অ্যালকিন বলি বা আনসিমেট্রিক অ্যালকিন বলে থাকি। সেই আনসিমেট্রিক অ্যালকিনে মার্কিনোর রুলস হবে, মার্কিনোর রুলস খাটবে। সো ফার্স্ট কোয়েশ্চেন এটাই যে মার্কিনোর রুলস কোথায় খাটে? অ্যালকিনে খাটে, অপ্রতিসম অ্যালকিনে খাটে। গেল এই জিনিস। অপ্রতিসম অ্যালকিন মনে করো এই যে একটা দেওয়া আছে CH2CH সো এটা কিন্তু একটা অপ্রতিসম অ্যালকিন। এই দুইটা কার্বনকে যখন লক্ষ্য করে দেখবা এই দুইটা কার্বনের এই পাশে কোনো কার্বন নেই, এই পাশে একটা করে কার্বন আছে, মানে অপ্রতিসম কার্বন। আর পাশে আমাদের থাকবে কি হাইড্রোব্রোমাইড, হাইড্রোব্রোমাইড, হাইড্রোআয়োডাইড, এরকম কিছু থাকতে পারে। এটা আছে এন্টি মার্কিনো রুলস অনুযায়ী। মার্কিনো রুলস এটা দুইটা একই জিনিস উল্টা আর কি। CH2CH এখন তৈরি হলো কি CH3CH ব্রোমিন। এখান থেকে কি হবে? দ্বিবন্ধনের একটা বন্ধন ভেঙে গেল, ভেঙে গেলে এখানেও কার্বনের একটা হাত খালি, এখানেও একটা কার্বনের হাত খালি। আর এখানে হাইড্রোজেন একটা আছে, ব্রোমিন একটা আছে। তো হাইড্রোজেনটা কোথায় যাবে, ব্রোমিনটা কোথায় যাবে? দুইটা কার্বনের তো হাত খালি, ভাই হাইড্রোজেন কোথায় যাবে, ব্রোমিন কোথায় যাবে? কোয়েশ্চেন সেখানে, মূল জিনিস মেকানিজম সেখানে। ভাই আমরা ছোটকাল থেকে এইচএসসি তে যে অর্গানিক কেমিস্ট্রি যারা পড়ছে তারা মনে রাখবে, ভাই আমরা একটা সূত্র পড়তাম, তেলে মাথায় তেল দেওয়া। বাংলা ভাষার একটা কবিতা আর কি, যে তেলে মাথায় তেল দেয় আর কি, অংশে যেই মাথায় তেল দেওয়া আছে সেই মাথায় আরো তেল দেয়, ওই থেকেই এই জিনিসটা আছে তেলে মাথায় তেল দেওয়া। সো তেল মাথায় তেল দেওয়া মানে কি, যেখানে হাইড্রোজেন বেশি আছে সেখানে গিয়ে হাইড্রোজেন যুক্ত হইবে। বাই। তো ওই একই জিনিস হলো তেলে মাথায় তেল দেওয়া, তেল যেখানে বেশি ওইখানে গিয়ে তেল দিতে আছে। সেম ভাবে এখানে মনে করো একটা বন্ড ভেঙে গেছে, এখানে কার্বনের একটা হাইড্রোজেন আছে, এখানে কার্বনের দুইটা হাইড্রোজেন আছে, তাহলে হাইড্রোজেনকে যুক্ত হবে কোথায়? এই কার্বনে যুক্ত হবে। কারণ কি আমরা কি সূত্র শিখলাম? তেলে মাথায় তেল দেওয়া। সো এই জিনিসটা হচ্ছে CH3 সি, আর ব্রোমিনটা তাহলে অটোমেটিক ভাবে CH এর সাথে যুক্ত হয়ে যাবে, CH ব্রোমিন এবং CH। মেজর প্রোডাক্ট এটা তৈরি হবে। আবার লাস্টে একটা কিন্তু কথা দেওয়া আছে, মেজর প্রোডাক্ট। সব বিক্রিয়ার একটা মেজর প্রোডাক্ট থাকে আর একটা মাইনর প্রোডাক্ট থাকে। এই জিনিসটাও সেম, মেজর প্রোডাক্ট এখানে, মেজর প্রোডাক্ট এখানে 80% এটা এই মেজর প্রোডাক্টটা তৈরি হয়। আর 20% আরেকটা প্রোডাক্ট তৈরি হয়, সেটা কি প্রোডাক্ট? ওই তেলে মাথায় তেল দেওয়ার উল্টা কথাটা। ভাই তেলে মাথায় তেল দিব না আমরা, যে মাথায় তেল নাই সেই মাথায় তেল দিব। তাহলে কি হবে? যেখানে হাইড্রোজেন কম আছে সেখানে গিয়ে হাইড্রোজেনটা যুক্ত হবে, আর অটোমেটিক ভাবে CH2 মধ্যে ব্রোমিনটা যুক্ত হবে। আর এই প্রোডাক্টটা তৈরি হয় মাত্র 20%। এখন কথা হইলো ভাই, এটা কেন 80% যুক্ত হয়, ওইটা কেন 20% তৈরি হয়? ওইটা মানে এই যে এই জিনিসটা দেখো, এই যে নিচের যেটা অ্যান্টি মার্কিনো রুলস এটা তৈরি হয়েছে, এটা 20% তৈরি হয় আর এটা 80% তৈরি হয়। আমি এটা দিয়ে একটু দেখাই ভাই। দেখো, CH3 আছে, এই পাশে একটা CH3 আছে, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা অ্যালকাইল গ্রুপ, এটা একটা আর গ্রুপ, এটা একটা আর গ্রুপ, দুইটা আর গ্রুপ দেওয়া আছে। তো আমরা বলতে পারি এটা একটা 2 ডিগ্রি, যেহেতু দুই পাশে দুইটা আর আছে, সো আমরা ইজিলি বলতে পারি এটা 2 ডিগ্রি। এটা তাহলে আরেকটা প্রোডাক্ট কি এটা তৈরি হবে। আরেকটা প্রোডাক্ট দেখলাম এখানে CH3 আছে আর কোনো CH3 নাই, মানে একটা CH3 মানে আছে, একটা অ্যালকাইল গ্রুপ আছে, একটা আর গ্রুপ আছে, মানে একটা আর গ্রুপ মানে কি 1 ডিগ্রি। সো একটা 2 ডিগ্রি আছে, একটা 8 ডিগ্রি আছে। এখন ভাই তুমি বলো 2 ডিগ্রি বেশি স্টেবল নাকি 1 ডিগ্রি বেশি স্টেবল? অবভিয়াসলি ভাই 2 ডিগ্রি বেশি স্টেবল। 2 ডিগ্রি বেশি স্টেবল হলে তো রিঅ্যাকশন চাবেই তো ভাই একটা স্টেবল ফর্মে যাইতে। তুমি রিঅ্যাকশন চাবে না যে ভাই একটা স্টেবল ফর্মে আমি প্রোডাক্টটা তৈরি করে। তো রিঅ্যাকশনটা স্টেবল প্রোডাক্ট তৈরি করার জন্য মেজর প্রোডাক্ট হিসাবে এই 2 ডিগ্রি পার্টটা তৈরি করে, এই 1 ডিগ্রি পার্টটা একটু কম তৈরি করে। এটাই হইলো মূল মেকানিজম। সো আমি ইয়ার সাথে
তো আমি একসাথে মার্কিনভ রুলসটা পড়াই দিলাম, অ্যান্টি মার্কিনভ রুলসটা পড়াই দিলাম। মার্কিনভ রুলসটা যেভাবে তৈরি হয়েছে ওর উল্টাটা হচ্ছে আমাদের অ্যান্টি মার্কিনভ রুলস। নেক্সট আমাদের গ্রিনার্ড রিঅ্যাকশনে কিছু দেওয়া আছে। গ্রিনার্ড রিঅ্যাকশন মোস্ট ইম্পর্টেন্ট ভাই, ইনফিনিটি পরিমাণ ইম্পর্টেন্ট ভাই। গ্রিনার্ড রিঅ্যাকশনের এই তিনটা রিঅ্যাকশন, গ্রিনার্ড রিঅ্যাকশনে কিন্তু আনার রিঅ্যাকশন আছে, ওগুলো দিলাম না। গ্রিনার্ড রিঅ্যাকশনের তিনটা রিঅ্যাকশনে মনে রাখো। গ্রিনার্ড রিঅ্যাকশনে HCH এর সাথে ফর্মিক অ্যাসিডের সাথে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। গ্রিনার্ড বিকারকের সাথে CH3CH এর সাথে 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। গ্রিনার্ড বিকারকের সাথে যদি একটা কিটোন দাও 3 ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। ডাইরেক্ট এই কোশ্চেন আসে যে গ্রিনার্ড বিকারকের সাথে অ্যালডিহাইড দিলে কোন কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়, কিটোন দিলে কত ডিগ্রি অ্যালকোহল তৈরি হয়। সো বাই মোস্ট ইম্পর্টেন্ট। এখন বলবো টেস্ট ফর অ্যালকোহল এবং কিটোন। অ্যালকোহল এবং কিটোনের একটা টেস্ট আছে, যে টেস্টের মাধ্যমে আমরা অ্যালকোহল এবং কিটোনকে আলাদা করতে পারি। তিনটা টেস্ট: আয়োডোফর্ম টেস্ট, লুকাস টেস্ট, সোডিয়াম হাইড্রোডাইড উইথ হিট। আয়োডোফর্ম টেস্টের সাথে অ্যালকোহল ইয়েলো প্রিসিপিটেট দিবে। ইয়েলো প্রিসিপিটেট মানে কি, হলুদ কালারের একটা অদক্ষেপ করবে, আর কিটোনের সাথে সে পজিটিভ একটা রিঅ্যাকশন দেবে, কোনো প্রিসিপিটেট করবে না। লুকাস টেস্টের সাথে ইমিডিয়েট টিউরিবিলিটি মানে 3 ডিগ্রি একটা অ্যালকোহল তৈরি করে ফেলবে, 3 ডিগ্রি একটা টার্ম তৈরি করবে, আর কিটোনের সাথে কোনো রিঅ্যাকশন দিবে না। এই জিনিসটা ইম্পর্টেন্ট। সেকেন্ড, লুকাস টেস্টটা ডাইরেক্ট কোশ্চেন আসে যে কিটোন কোন বিক্রিয়া দেয় না, কিটোন কোন টেস্ট দেয় না, কিটোন লুকাস টেস্ট দেয় না, মানে কিটোন লুকাস টেস্টে কোনো রিঅ্যাকশনই দেয় না। সোডিয়াম হাইড্রোক্সাইডটা তেমন আসে না, লুকাস টেস্ট দিয়ে কোশ্চেন আসে। সোডিয়াম হাইড্রোক্সাইডটা সেম ভাবে অ্যালকোহল রিঅ্যাক্ট করে, আরেকটা ওটা নো রিঅ্যাক্টস। নেক্সট, হ্যাঁ এখন আমরা ডাইরেক্ট কোশ্চেনে যাব ভাই। খুবই ইজিলি কোশ্চেন দিছি, দেখো কোশ্চেন দেখলেই বলাকে ভাই কি কোশ্চেন দিছেন, এত ইজি। হোয়াট ইজ দ্য ব্রাঞ্চ অফ কেমিস্ট্রি দ্যাট ডিলস উইথ কার্বন কম্পাউন্ড? প্রথমে বলছিলাম অর্গানিক কম্পাউন্ড চেনার জন্য বলছিলাম যে অর্গানিক কম্পাউন্ড কিভাবে চিনবো, কার্বন হাইড্রোজেন হাইড্রোকার্বন যেখানেই থাকবে সেখানে আমরা তাকে বলবো অর্গানিক কম্পাউন্ড। কার্বন তো সেখানে এখানে কোশ্চেন বলছে কি, যেই ব্রাঞ্চে কার্বন কম্পাউন্ডের সাথে ডিল করা হয়, তাহলে উত্তর কি হবে, অর্গানিক কেমিস্ট্রিতে কার্বন কম্পাউন্ডের সাথে ডিল করা হয়। হুইচ এলিমেন্ট ইজ ইসেনশিয়াল ফর অর্গানিক কম্পাউন্ড? কোন কম্পাউন্ডটা অর্গানিক কেমিস্ট্রির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট? আমি বলছিলাম ভাই যে হাইড্রোকার্বন থাকলে তো মূলত অর্গানিক কম্পাউন্ডটা তৈরি হয়। এখন ভাই দুইটাই তো আছে, কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কিন্তু কার্বন। কার্বনটা অর্গানিক কম্পাউন্ডের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কারণ ভাই বলছিলাম সবকিছুর একটা ব্যতিক্রম আছে। ওই ব্যতিক্রম পার্টে কিছু ব্যতিক্রম আছে, কার্বন আছে কিন্তু হাইড্রোজেন নাই, তবুও আমরা তাকে অর্গানিক কম্পাউন্ডের মধ্যে ফেলা। সো ওই ব্যতিক্রম গুলা ধইরা নিলেও, সো সবচেয়ে ইসেনশিয়াল পার্ট কোনটা, সেটা হচ্ছে কার্বন। তাহলে দুইয়ের উত্তর হবে সি, কার্বন। হ্যাঁ, হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি? তোমাদের বইয়ের ফার্স্ট কিছু পার্টে, ইন্ট্রোডাক্টরি পার্টে দেওয়া আছে এই জিনিসটা, যে অর্গানিক কেমিস্ট্রির ফাদার বিজ্ঞানী হোলে, বা ভোলার বলা হয় তাকে, স্প্যানিশ আকারে হোলেরে ভো বলা হয়, অনেকে ভোলে বলে বা হোলার বলে, যেটাই হোক, অপশন বি, ফাদার অফ অর্গানিক কেমিস্ট্রি। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেসাইজ আর্টিফিশিয়াল? এখন এটা বলবো, এই স্টোরিটা অনেক ইন্টারেস্টেড, যে ফার্স্ট অর্গানিক কম্পাউন্ডটা কিভাবে তৈরি হলো। এটা হচ্ছে বিজ্ঞানী হলে তার ল্যাবরেটরিতে একদিন সে বিক্রিয়া ঘটাচ্ছে। এখন যারা ফার্মাসিতে নিয়ে পড়ে তারা জানতে পারবে যে ভাই ল্যাবরেটরিতে কিন্তু প্রায় একটা রিয়েকশন হইতে অনেক সময় দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়। তো ওই ল্যাবরেটরিতে স্টে করতে হয়, থাকতে হয়, দাঁড়ায় থাকতে হয়। ওই এখন তো ক্যামেরা আছে, এখন অনেক অত্যাধুনিক হয়েছে, যে ক্যামেরা ফিট করে চলে গেলাম। সো পরবর্তীতে এসে দেখলাম যে ক্যামেরা টেস্ট করে দেখলাম যে কোনখানে কোন সময় রিয়েকশনটা কিভাবে রিয়েকশন হয়। তখন তো আর ক্যামেরা ছিল না, তখন দাঁড়ায় থাকতে হতো কখন রিয়েকশনটা চেঞ্জ হয়। সো এই সময়, সো দেখতে দেখতে এক সময় বিজ্ঞানী হলে
ঘুমায় যায়, যে একটা বিক্রিয়া দিছে, সেই বিক্রিয়াটার মধ্যে দেখতে দেখতে সে ঘুমায় গেছে। বিক্রিয়াটা কখন যে কি হয়ে গেছে সে আর টের পায় না। সে যখন ঘুমের থেকে উঠছে সে একটা কম্পাউন্ড পাইছে যেখানে হাইড্রোকার্বন ছিল এবং সেটা হচ্ছে ইউরিয়া। সেখান থেকেই অর্গানিক কম্পাউন্ডটা শুরু হয়েছে। এই যে হোয়াট ইজ দ্য ফার্স্ট অর্গানিক কম্পাউন্ড সিনথেসিস আর্টিফিশিয়ালি, সেটা হচ্ছে ইউরিয়া। তাহলে 4 এর উত্তর হবে বি, ইউরিয়া। নেক্সট, হোয়াট থিওরি ডিড ফ্রেডরিক হোলার ডিসপোজ বাই সিনথেসাইজ ইউরিয়া? সিনথেসাইজ ইউরিয়ার মাধ্যমে কোনটা? অ্যাটমিক থিওরি মানে মাস থিওরি, যেটার মাধ্যমে করা হয়েছে। নেক্সট কি বলছে, হুইচ গ্রুপ অফ কম্পাউন্ড শোজ হোমোলোগাস সিরিজ? কোন গ্রুপগুলো হোমোলোগাস সিরিজ আছে? তোমাদের কাছে হেটারোলোগাস সিরিজ আছে। হোমোলোগাস হেটারোলোগাস কি থাকবে? যাদের ফাংশনাল গ্রুপগুলা ভিন্ন থাকবে তাদেরকে বলবো আমরা হেটারোলোগাস সিরিজ, আর যাদের ফাংশনাল গ্রুপগুলা সেম থাকবে তাদেরকে বলবো আমরা হোমোলোগাস সিরিজ। এখানে অপশন সি দেখো, যে বলছে কম্পাউন্ড উইথ সেম ফাংশনাল গ্রুপ এন্ড জেনারেল ফর্মুলা, তাদেরকে আমরা বলা হয় হোমোলোগাস সিরিজ। Next, which type of bond in present is alkane? Alkane, alkene, alkyne তিনটা আছে। অ্যালকেনে কি থাকে? অ্যালকেনে সিঙ্গেল বন্ড থাকে, অ্যালকিনে ডাবল বন্ড থাকে, অ্যালকাইনে ট্রিপল বন্ড থাকে। তো অ্যালকেন বলছে, অ্যালকেনে কি থাকবে? সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে 7 এর উত্তর কি হবে? সি, সিঙ্গেল বন্ড। Which hydrocarbon series is also known as paraffins? প্যারাফিন কি? প্যারাফিনটা কিন্তু একটা অয়েলের মতো। আমরা যে অয়েলটা ব্যবহার করি ওটা অয়েল ওয়েক্স বলতে পারো, বা মোম যে গলায় ফেললে যেটা হয় ওটাও কিন্তু এক ধরনের প্যারাফিন। ওই প্যারাফিন হচ্ছে এক ধরনের অ্যালকেন। তাহলে হুইচ হাইড্রোকার্বন ইজ অলসো নন অ্যাজ প্যারাফিন? অ্যালকেনকে প্যারাফিন নামেও চেনা হয়। হ্যাঁ, বলছে হোয়াট ইজ দ্য আইউপিএক নেম অফ CH4? CH4 এর আইউপিএক নাম কি? ভাই এটা একটা মিথেন বলা হয়। আরো হার্ড হার্ড আইউপিএক নাম আছে, তোমাদের এত প্যারা দিব না যে আইউপিএক নাম পড়ো সব বসে দরকার নাই। সো এটার CH4 এর আইউপিএক নাম কি? মিথেন। তাহলে 9 এর উত্তর হবে বি, মিথেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যালকিন? নিচের কোনটা অ্যালকিন? অ্যালকিনে কি ডাবল বন্ড থাকে? তো প্রথমটা দেখি আমরা, CH4 দেওয়া আছে। কার্বনের কয়টা হাত? 4টা হাত। হাইড্রোজেন এখানে কয়টা আছে? 4টা আছে। তো হাইড্রোজেন 4টা আছে, কার্বনের 4টা হাত, প্রত্যেক হাতে একটা করে বসে পড়বে, তাহলে সিঙ্গেল বন্ড হয় না। তো অ্যালকেনে তো ডাবল বন্ড হয়, তাহলে একের উত্তর না। বি দেখি, C2H4, দুইটা কার্বন, একটা কার্বন, দুইটা কার্বনের 4টা 8টা হাত। 8টা হাতের মধ্যে একটা হাত আমরা একটা দুইটা হাত বাদ দিব, কারণ কি কার্বন কার্বন তাদের সাথে একটা বন্ড করে যুক্ত থাকে। তাহলে দুইটা বন্ড বাদ দিলে আর থাকে কি 6টা। 6টা হাত আছে, 6টার জন্য দুইটা হাইড্রোজেন দেওয়া আছে। তাহলে বসবে কি ট্রিপল বন্ড করে হাইড্রোজেনের সাথে বসবে। তাহলে ট্রিপল বন্ড একটা হাইড্রোজেনের সাথে, ট্রিপল বন্ড আরেকটা হাইড্রোজেনের সাথে। সো ট্রিপল বন্ড হলে তো অ্যালকাইন হয়ে যায়, অ্যালকিন আর পাইলাম না, তাহলে অপশন বিও হবে না। সি যদি দেখি, আবার C2 দেওয়া আছে, 8টা হাত, দুইটা হাত কার্বনের সাথে চলে গেল, আর রইল কয়টা? 6টা হাত। 6টা হাত, 4টা হাইড্রোজেন, আমরা যদি পার হাইড্রোজেনের সাথে দুইটা পয়সা বসাই তাহলে কিন্তু ডাবল বন্ড বসবে। তাহলে C2H4 কিন্তু একটা অ্যালকিন পাইলাম। তাহলে নিচের কোনটা অ্যালকিন? সি হচ্ছে একটা অ্যালকিন। এর সাথে তোমাদের ক্লাস শেষ। শেষে বলবো আমাদের আইকন অ্যাডমিশন এইডে কিন্তু তোমাদের ব্র্যাক, এনএসইউ, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আইইউবি, এআইইউবি এবং ইউএবির আমাদের কোর্স করানো হয়। আমাদের কোর্সে কি কি পাবা? লাইভ অনলাইন ক্লাস পাবা, রেকর্ডেড ক্লাস অ্যাক্সেস পাবা। লাইভের সাথে তো লাইভ কল নাই, যদি লাইভ তোমাদের কোনোভাবে মিস যায় সেই লাইভ ক্লাস কিন্তু রেকর্ডেড থাকে, এবং লাইভ ক্লাস শেষ হওয়ার সাথে সাথে সেই রেকর্ডেড ক্লাসটা তোমাদের কাছে পৌঁছে যায়, যেটা তুমি পরবর্তী যে কোনো সময় করতে পারো। এরপর চ্যাপ্টার ওয়াইজ এবং টপিক ওয়াইজ লেকচার শিট থাকে। এই লেকচার শিট গুলা আমাদের মতো টিচাররা ভালো ভালো পুরো বইটা অ্যানালাইজ কইরা, পুরো একটা বই অ্যানালাইজ করে চ্যাপ্টার ওয়াইজ করে একদম বেস্ট যে জায়গা থেকে কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন পার্টগুলো থেকে তোমাদের একটা শিট তৈরি হয়, পুরো একটা বর্ণনা করতে পারো একটা সামারি শিট তৈরি করা হয়। এই সামারি শিটগুলো তোমরা পড়লে যে এই যে বইয়ের প্যারাটা আর লাগবে না। এরপরে মডেল টেস্ট, প্রত্যেক অধ্যায় ভিত্তিক তোমাদের মডেল টেস্ট নেওয়া হয়, এতে তোমাদের প্র্যাকটিসটা বাড়ে। এরপরে স্পেশাল গাইডলাইন্স, যে কোনো প্রবলেম হলে আমাদের কন্ট্যাক্ট করলে আমাদের মাধ্যমে তোমার স্পেশাল গাইডলাইন, তোমাদের যদি কোনো অন্য সমস্যা থাকে যে ভাই এটা আমি
বুঝতে পারতাছি না, তোমাদের আলাদাভাবে স্পেশাল গাইডলাইন দেওয়া হবে। এরপর অনলাইন কুইজেস দেওয়া হয় প্রত্যেক চ্যাপ্টারের উপর, যেটা বললাম। এরপর ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক। এই যে দেখো কি সুন্দর প্রিপারেশন বুক গুলো আমরা বলছিলাম ভাই। সবাই অ্যাডমিশন শুরুতেই বলে কি ভাই এত বড় বড় বই এত সময় লাগাইয়া কতদিনে পড়বো। সব কিছু সমস্যা সমাধান এখানেই ভাই। তোমরা আমাদের কোর্সটিতে জয়েন করো। জয়েন করলে পেয়ে যাবা কি ফ্রি অ্যাডমিশন প্রিপারেশন বুক। এই বুকগুলা পেয়ে যাবা আমাদের এখন পর্যন্ত ব্র্যাক, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং নর্থ সাউথে বইগুলো অ্যাভেলেবেল আছে, এবং শীঘ্রই আইইউবি, এআইবি এবং ইউপির মডেল কোয়েশ্চেন বইগুলো অ্যাভেলেবেল পাবা, খুব তাড়াতাড়ি অ্যাভেলেবেল পাবা। সো তোমরা যদি কোনো সব, তোমাদের বলবো যে খুব সুন্দরভাবে তোমরা প্রিপারেশনটা নিতে পারবা। তোমরা খুব সুন্দরভাবে এত বইগুলার ঝামেলা তোমাদের থাকবে না, খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে পারবা। সো তোমাদের ভর্তি সংক্রান্ত বা যে কোনো সমস্যা সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের আইকন অ্যাডমিশন এইডেড পেজে, ফেসবুক পেজে নক করবা। এছাড়া আমাদের এখানে নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ, এখানে দেখা যাচ্ছে না দুঃখিত, এখানে নাম্বারটা দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে হোয়াটসঅ্যাপে নক করতে পারো। এছাড়া আমাদের কল করে আমাদের যে কোনো সমস্যার সমাধান তোমরা পেয়ে যাবে। এই হলো তোমাদের আজকের লাইভ ক্লাস। আশা করি অর্গানিক কেমিস্ট্রি সব ভয় টেনশন দূর হয়ে গেছে। আর কোনো টেনশন করবা না ভাই, সামনে অ্যাডমিশন এক্সাম, তোমাদের ভালো করে এক্সাম দিবা, সুন্দর করে এক্সাম দিবা, ভয় পাবা না, নার্ভাস হবা না। তোমাদের জন্য বেস্ট অফ লাক, ভালো করে এক্সাম দাও, ইনশাল্লাহ টিকে যাবা। তো আজকের জন্য এতটুকুই, সবাইকে বিদায়।